डबेरी और शाही वाला पंगा नहीं tosca, मैं नहीं tosca. तीखा है और मीठा Pita, pitano. पीता पीता अच्छा अच्छा Pita, pita. বাইশ অক্টোবরের সকালটা শুরু হয়েছিল কফি বাগানের সামনে দুলুরি নদী দিয়ে। জায়গার নাম অনুসারেই নদীর এই নাম। পাইন বনের মধ্যে দিয়ে বয়ে গেছে এই নদী। দারিংবাড়ির প্রাকৃতিক আকর্ষণ দুলুরি। ছোট ছোট জলপ্রপাত ও মনোরম দৃশ্যের জন্য পরিচিত, পিকনিক স্পট হিসেবেও জনপ্রিয়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। উড়িষ্যার দারিংবাড়ির কফি গার্ডেনের কাছে দুলুরি নদী। সামনেই তৈরি হচ্ছে নদীর ওপর একটি ব্রিজ। দুলুরি নদী ছেড়ে এগিয়ে চললাম সানসেট পয়েন্টের দিকে। গাড়ি হারিয়ে গেল ওড়িশার কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে। পাহাড়ের প্রকৃতি, অরণ্য, সবুজ জমি, ঘাস, কত কি প্রকৃতি যেন নিজের ভাষা বলে চলেছে। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। ওড়িশার দারিংবাড়িতে বিখ্যাত ভিউ পয়েন্ট পূর্বঘাট পর্বতমালার মনোমুগ্ধকর সূর্যাস্তের জন্য পরিচিত, তাই সানসেট পয়েন্ট। পাহাড়ের ওপর সূর্য ডোবার দৃশ্য অসাধারণ অভিজ্ঞতা, বিশেষত বিকেলের দিকে ফটোগ্রাফির জন্য চমৎকার জায়গা। উঁচু পাহাড়ের ওপর থেকে পুরো উপত্যকা এবং দূরের পাহাড়ের অপূর্ব দৃশ্য চোখে পড়ে। রয়েছে ওয়াচ টাওয়ার, লোহার রেলিংয়ের সিঁড়ি, তাই দিয়ে ওঠা যায় এই ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ার থেকে আরেকটু উঁচু, এখানে একটি লোহার রডের রেলিং দিয়ে ঘেরা একটা ষষ্ঠ ভুজাকার অংশ, তার উপর লোহার পাত দিয়ে তৈরি করা হয়েছে মেঝে। এই হলো ছোট একটি ওয়াচ টাওয়ার। এখানে টিনের ছাউনি, লোহার কাঠামোর উপর, আর এখান থেকেই চারিদিকে পাহাড়ে প্রকৃতি। লোহার রেলিংয়ে ছাউনি ঘেরা জায়গা। এখান থেকে ৩৬০ ডিগ্রি চোখ ঘুরিয়ে ক্যামেরার লেন্সে ফুটে ওঠে চারিদিকের মনোরম প্রকৃতি। শান্ত পরিবেশের জন্য এই জায়গা সাইলেন্ট ভ্যালি নামেও পরিচিত। অক্টোবর থেকে মার্চ মাস এখানে আবহাওয়া ঠান্ডা এবং মনোরম থাকে, বেড়ানোর আদর্শ সময়। সানসেট পয়েন্ট ছেড়ে চললাম কম জানা এক ঝর্ণার রাস্তায়। খোঁজ মিলেছিল হোটেলের কর্নির থেকে। গাড়ি থেকে নেমে খানিকটা কংক্রিটের রাস্তা, তা পেরিয়ে পাহাড়ের মাঝে সবুজ ধানক্ষেত, মাটির লাল রাস্তা চলে গিয়েছে জঙ্গলের দিকে। চারপাশে সবুজ প্রকৃতি, জঙ্গল এবং নীরবতা। উড়িষ্যার দারিংবাড়ির ফায়ার স্টেশনের কাছে কিসুবাড়ি গ্রামে এই কম জানা ঝর্ণা, নাম পাটাবান্ডা ঝর্ণা। সামনে ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে।
পাথরের রাস্তা, এগিয়ে চলেছি সামনের দিকে। সামনে কাছে লোকের দেখা নেই, এক নিস্তব্ধ প্রকৃতি, শুধু সামনে ঝর্ণার আওয়াজ। ঝর্ণা বয়ে চলেছে পাথরের গা বেয়ে, শোনা যাচ্ছে পাখির কিচির মিচির। অসম্ভব নিস্তব্ধ এক প্রকৃতি, গা চমচমে ব্যাপার, গায়ে একটা শিহরণ, রোমাঞ্চ জাগছে। জঙ্গলের অ্যাডভেঞ্চার যারা পছন্দ করেন তাদের এমন প্রকৃতি বেশ ভালোই লাগবে। দারিংবাড়ির কাছে মনোরম জলপ্রপাত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। শান্ত পরিবেশে এই মনোরম ঝর্ণা পর্যটকদের কাছে তুলনামূলকভাবে কম পরিচিত, তাই এটি অফবিট। ঝুঁকির পাথুরে রাস্তায় নামা যায়নি ঝর্ণায়। পাথুরে রুক্ষ পথ, নামা একটু ঝুঁকি। সামনে বয়ে চলেছে ঝর্ণা, তার শব্দ শোনা যাচ্ছে রাস্তার উপর থেকে। কন্ধমাল জেলার উপজাতি সম্প্রদায়। ওড়িশার এই জেলা কান্ধমাল নামেও পরিচিত। এখানে মূলত কোন্ধ উপজাতিদের বাস, তাই কান্ধমাল বা কন্ধমাল। দারিংবাড়িতে হোটেল ইউটোপিয়ায় ছিলাম আমরা। হোটেলের কর্মী স্টিফেন কন্ধ উপজাতি সম্প্রদায়ের ছেলে। পাটাবান্দা ঝর্ণা থেকে ফেরার সময়ে দাবেরি গ্রামে তার বাড়িতেই গিয়েছিলাম। ক্যামেরার লেন্সে ফুটে উঠল ওদের সংগ্রামের জীবনযাপন, পশুপালন, চাষবাস। কথা হয় স্টিফেনের বোন ও এক প্রতিবেশীর সঙ্গে। দারিংবাড়ি এসে কন্ধমাল জেলার কন্ধ উপজাতি সম্প্রদায়ের এক গ্রামে এসেছি। আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের কর্মী স্টিফেন, তার সূত্র ধরে তার বাড়িতে এসেছি তার বোন সুলোচনার কাছে। ওদের জীবন ধারণ সম্বন্ধে জানবো। সামনে সুলোচনা আছে, ওর ইয়েহি কারবার হ্যাঁ না, এটা ওদের বাড়ি। ये गांव का नाम क्या है? दाबेरी। और এখানে এরা পশুপালন হিসেবে গরু, মুরগি, ছাগলের চাষ করে থাকে। এভাবেই জীবন ধারণ তাদের হয়। মাটির বাড়ি, এখানে ওরা থাকার জন্য এই ঘর। আর ও এখানে ছাগলদের রাখা হয়, ছাগলদের পশুশালা। सामने गाछ। ये क्या क्या है? ये पेड़ पे क्या क्या होता है? कुछ होता है? नेम तो मालूम नहीं सर वाला। पेड़ पे तेल, इस पेड़ का और तेल बनता है सर। तेल बनता है। हाँ सर। अच्छा अच्छा। सामने एक प्रतिवेशी के पेज। आपका नाम क्या है भैया? मेरा नाम उज्जवल प्रधान है सर। यहाँ पर धान होता है सर, और इधर तो धान तो अभी तो खत्म हो गया कटिंग करने के लिए। और तो सरसों को क्या बोलेंगे हिंदी में? सोरिस को तो क्या हिंदी में बोलते हैं? सरसों भी होता है, और तेल तेल निकलता है ना। हाँ, सर। ओ সরষের চাষ। ওড়িশার কন্ধমাল জেলা হলুদ চাষে খ্যাত। এখানের উপজাতি সম্প্রদায়ের এই চাষ অন্যতম জীবিকা। সারা জমি জুড়ে হলুদ গাছ। ये हल्दी का गाछ। हाँ, ये हल्दी है सर। हाँ, हल्दी अब है नहीं है, अभी सिर्फ पेड़ है। पेड़ है ओनली सर। अच्छा, कब हल्दी निकालेगा? हल्दी कब आएगा पेड़ में? दिसंबर। दिसंबर में होता है। हाँ। कोई सीजन है? हाँ सर, दिसंबर जनवरी अच्छा, हल्दी का सीजन आता है। ডিসেম্বর মরশুমে গাছে হলুদ আসে এবং তা দেখা যায়। ও हल्दी आने का बाद की सुखाया जाता है? हाँ सर। हाँ सर। अच्छा,
बाद के में क्या होता है हल्दी का बाजार में भेज देते हाँ हैं सर, बाजार में भेज देते हैं। ये आपका पेशा है तो हाँ सर। तो ये खत्म होने के बाद ये और भी तो इधर डालना पड़ता है सर। अच्छा हाँ, अच्छा वो डाल काट के उधर ही डालना पड़ता है अच्छा 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 ऐसे। फिर से शुरू होता है हाँ, फिर से शुरू होता है सर। यहाँ पर की हल्दी सिर्फ होता है ना और भी कुछ होता है ये और खेत भी में है सर। हल्दी इधर हल्दी खत्म होने के बाद धान ये धान चाष होता है धान चाষ होता है। ধান আর হলদি সিপ होता है ना हाँ सर। পাহাড়ের সামনে পাহাড় এবং এই জমিতে হলুদ চাষ শেষ হয়ে গেলে এখানে ধানের চাষও হয়ে থাকে সেই চারিপাশে হলুদ চাষের জন্য বিখ্যাত এই জেলা মাটি দিয়ে তৈরি হয় বাড়ি, গাছের গুঁড়ি দিয়ে তৈরি বাড়ির চালের কাঠামো, তাতে ছাউনি টিন বা অন্য জিনিসে। ଏଇଟା ହଉଛି ମାଟି ଦେଖିବାରେ ମାନେ ଏଇ ମାଟି ଦ୍ୱାରା ଆମେ ଘର ବନଉଛୁ। ମାନେ ଏମିତିରେ ତ ସମସ୍ତେ ଏମିତିକି ମାଟିରେ ହିଁ ବନା ଯାଉଛି ଏଇଠି, ମାନେ ଏଇ ଦାରିଙ୍ଗବାଡ଼ିରେ ଆସିଲେ ବି ଦେଖିପାରିବେ ବହୁତ କିଛି। ये बारिश में आप लोग कैसे घर को जो है ना बचाते हो, जो प्रोटेक्ट करता है ना, कैसे होता है? ऐसे ही सर। ऐसे होता है। शीट दे देते हैं। हाँ, शीट देते हैं। माटी तो पिघल जाएगा ना, इससे पिघल जाएगा, इसीलिए वो शीट ऊपर दे देते हाँ हैं। सर, ये टीन है ना सर ऊपर। टीन है हाँ सर। और टीन के ऊपर तो पेड़ का लकड़ी तो हाँ, डालता हूँ सर। डालता। ପବନରେ ସେଇଟା କଣ କହିବେ ପବନରେ ଟିଣ हवा जो विंड हाँ, पवन तो जो पवन जाता है ना, हवा वो से बचने के लिए बचने के लिए सर। বাঁচনে কেটে হাওয়া থেকে বাঁচার জন্যে টিনের চাল, তার সঙ্গে সুরক্ষা কাঠের দিয়ে মজবুত করা হয়। এভাবেই ঘরকে এরা বাঁচান বৃষ্টি রোদ জল থেকে। মাটির পরত যাতে ধুয়ে না যায় তাই বর্ষায় বা বৃষ্টিতে এরকম শিট দেয়া হয় বা এরকম বস্তার তৈরি জিনিসপত্র দিয়ে ঢেকে দেওয়া হয়, তাতে মাটির বাড়ি রক্ষা পায়। ক্ষেতের নানান সবজি, ধান, সঙ্গে হলুদের মশলা, রকমারি টাটকা খাবার উপকরণ, বছরভর চলে উপজাতিদের জীবন। স্থানীয় এক গাছের সবুজ বীজ, তাতে আলু মিশিয়ে তরকারি, পান্তা ভাত খাচ্ছিলেন স্টিফেনের দিদিমা। চোখের সামনে ফুটে উঠেছিল ওদের রোজকার লড়াই। ये तौसा बोलता है। नहीं सर, ये नेम तो मालूम नहीं सर मेरे को। अच्छा, यहाँ पर फलता है पेड़ पर? हाँ, पेड़ पे है सारे। अच्छा अच्छा अच्छा। तो सब्जी है, हाँ सर, सब्जी है। ऐसे वो बनता है। हाँ सर, ऐसे बनता ये क्या है, तीखा है ना? खाने में कैसा है? तीखा है और मीठा है? पीता। अच्छा अच्छा। আদিবাসী এই মানুষ ঘরের মাটির দামায় মাদুর পেতেছিলেন আমাদের জন্য। ওদের অতিথি আপ্যায়ন আমাদের মুগ্ধ করে। সামান্য খাবার আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার মানবিকতা শহরের সভ্য সমাজকেও যেন লজ্জা দেয়। गांव में 1000 लोग रहता है। हाँ सर, वो डब्बेरी और बालबांग मिल के 1000 हो। यही सारे गांव है ना? हाँ सर, यही है। দাবেরি বালাপাঙ্কা গ্রামে 500 থেকে 1000 মানুষ বাস করেন। তাদের কৃষি, তাদের জীবিকা, তাদের জীবন ধারণ সবই তুলে ধরলাম আপনাদের সামনে। দাবিরি গ্রামের উপজাতি ওই প্রকৃত মানুষদের বিদায় জানিয়ে পরের গন্তব্যের যাওয়ার পালা। পাহাড়ের ওপর তৈরি হচ্ছে হনুমান মন্দির, অপূর্ব পরিবেশে আগামী দিনে পর্যটনের এক আকর্ষণ।
চলে এসেছি উড়িষ্যার দারিংবাড়ির হনুমান মন্দিরে। পাহাড়ের ওপর এই মন্দির, সাদা মন্দিরে রয়েছে অপরূপ কারুকার্য। সিঁড়ি বেয়ে উঠলে টালি দিয়ে বাঁধানো, মার্বেল দিয়ে বাঁধানো মন্দির চত্বর, পাশে শ্বেত পাথরের রেলিং দিয়ে বাঁধানো চারিপাশ। এখনো এই মন্দির নির্মীয়মান, তৈরি হচ্ছে। কারুকার্য অপূর্ব, তার গায়ে সাদা রঙের পরত তৈরি হচ্ছে, পিলারগুলি তার গায়ে পড়ছে পাথরের কারুকাজ। মন্দিরের মধ্যে এখনো বিগ্রহের অধিষ্ঠান ঘটেনি। কাজ সম্পন্ন হলেই এখানে হনুমান আসবেন দেবতার আসনে। মন্দির চত্বর থেকে দূরে দারিংবাড়ি অঞ্চলটি শহর দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে। সুন্দর এক দৃশ্য। নির্মীয়মান মন্দিরের চারিদিক ঘুরে দেখাচ্ছি। শিল্পীর হাতে কারুকাজের সৌন্দর্য ফুটে উঠেছে পরতে পরতে। তাতে লাগছে রঙের পোচ। পাহাড়ের উপর মন্দির অপরূপ সম্পূর্ণ হলে ভক্তির সঙ্গে সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে মুগ্ধ করবে। হনুমান মন্দির ছেড়ে এবার দুপুরের খাওয়া। হোটেল হিল ভিউতে সেরেছিলাম ভোজ। আমরা নিয়েছি ভেজ থালি, এগ থালি এবং মাটন থালি। ভেজ থালিতে রয়েছে সাদা ভাত, তার সঙ্গে ডাল, এখানে আলু পটল উচ্ছের পকোড়া, একটা সবজি মাখা, সামনে রয়েছে আরেকটি আলু পটল কাঁকরোলের মিক্স সবজি, রয়েছে বাঁধাকপির একটি সবজি, রয়েছে চাটনি এবং রায়তা, তাতে রয়েছে বিট শসা। এই থালিতে রয়েছে সবজি সহ ডিমের কারি। আর মাটন থালিতে সবজি, পকোড়া, রায়তা, ডাল, ভাত সহ রয়েছে মাটনের ঝোল। মাটন থালির দাম পড়েছে 300 টাকা। এক থালির দাম হচ্ছে 160 টাকা এবং ভেজ থালি 120 টাকা। এবার আমরা খেলে দেখবো খাবারগুলি স্বাদ কেমন। সবজি, ভাত, সঙ্গে ডালের সঙ্গে বেশ খেতে। এই রয়েছে সবজি, এটিও বেশ সুস্বাদু।
চাটনিও বেশ অন্য রকমের স্বাদ, খেতে বেশ ভালো। এখানে মাটনের ঝোল একটু টেস্ট করে দেখি, বেশ অন্যরকম একটা স্বাদ। পড়িয়া ধাঁচে এই মাটন বেশ লাগছে খেতে। চলুক আমাদের মধ্যাহ্ন ভোজন পর্ব। আপনারা উড়িষ্যার দারিংবাড়ি ট্যুরে এলে এই রেস্তোরাঁয় খেতেই পারেন, দাম সাধ্যের মধ্যেই। হোটেলে বিশ্রাম নিয়ে সন্ধে বেরিয়ে পড়েছিলাম দারিংবাড়ি বাজারে সবজি কিনতে। পরদিনই ছেড়ে যেতে হবে ওড়িশার অপূর্ব এই জায়গাকে, তাই বাড়ির জন্য সবজি কেনার ইচ্ছা জাগে। সুরাটা থেকে এখানে স্থানীয় বাজারে আসে রকমারি সবজি। সবজি বাজারে এসেছি আমরা, দেখবো সবজির দাম কেমন। এবং সকালে বাড়ি ফিরে যাওয়ার পথে বেশ কিছু সবজি নিয়ে যাওয়ার চেষ্টা করব। দিদি আছে সবজি সামনে। दीदी ये क्या भाव है? अभी ये क्या है? कॉलरा कितना है? 30 किलो। और ये गोभी? गोभी 80 20 और किलो 80 रुपये किलो। और ये टमाटर 250 40। अच्छा, प्याज 30 और आलू 20। সবই দাম আমাদের শহর কলকাতার সঙ্গে বা মফস্বলের সঙ্গে মেলে। আরে ইয়ে 80। শশা পাওয়া যাচ্ছে, পটল পাওয়া যাচ্ছে এখানে, গাজর। बैंगन कितना? गाजर कितना? 70। और बैंगन 80 है। ये तो हल्दी है, हल्दी नहीं होता आधा। ओ आधा कितना? 70 किलो আদা পাওয়া যাচ্ছে এখানে। ভেন্ডি 60 কিলো এখানে। ये जो है 60 झींगे। बैंगन भी 60 80। और वो क्या साग है ये? खड़ा साग। अरे लहसुन ये कितना है? किलो 100। अरे ये पत्ता गोभी বাঁধাকপি কিলো 80 টাকা। 60 থেকে 80 টাকার মধ্যে ঢেঁড়স, বেগুন ইত্যাদি সবজি। এখানেও নানা, আর একটা সবজির দোকান, এখানে নানা সবজির সম্ভার। 3টে সবজির দোকান এই দারিংবাড়ি বাজারে। আমরা যে হোটেলে রয়েছি তার সামনে, ইউটোপিয়ার সামনে কিছুদিনের মধ্যেই এই বাজার। আর বাজারে হরেক সবজির সমাহার। দারিংবাড়ি বাজারের এক দোকান কিনেছিলাম কয়েক প্যাকেট স্থানীয় নোনতা খাবার। থরে থরে সাজানো ছিল চানাচুর, বিস্কুট, রকমারি ভাজা, পাউরুটি, কেক, চকলেট সহ অনেক কিছুই। সন্ধেবেলার বাজার ও দোকান শেষ, খাবার কিনে হোটেলে ফেরা। রাতের খাবার পরে ঘুম, পুরো দিনের শেষ। পরদিন বাড়ির ফেরার পথে গোপালপুরে একদিন। চলে এসেছি উড়িষ্যারই গঞ্জাম জেলার গোপালপুর সমুদ্র সৈকতে। পরের পর্বে সমুদ্র সৈকতে অদ্ভুত এক চায়ের সন্ধান। গোপালপুর সমুদ্র সৈকতের ধারে বিক্রি হচ্ছে হায়দ্রাবাদি ইরানি চায়। সমুদ্রের ধারে রকমারি খাওয়া দাওয়া, থাকছে অনেক কিছু। দেখতে থাকুন দারিংবাড়ির সাতকহনের প্রতিটি পর্ব। আরও আকর্ষণীয় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ট্রাভেল হবির ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন ট্রাভেল হবির ফেসবুক পেজ। ধন্যবাদ।